আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে বাসায় আছো এবং ভালো রয়েছো। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা আমরা যে মেডিকেল ভর্তি পরীক্ষার কথা বলি, সেই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের কিছু কোয়ারির মধ্যে একটি অন্যতম কোয়ারি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কোন বই পড়া লাগবে। যদিও আমার প্রতিটা সাবজেক্ট রিলেটেড আলাদা আলাদা রিভিউ ভিডিও রয়েছে যে প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে পড়বো, সেই সাবজেক্টে কী পড়া লাগবে কী পড়া লাগবে না, সেখানে আমি বই নিয়ে আলোচনা করেছি। বাট সেই ভিডিওগুলো অনেকে দেখতে চাচ্ছে না, বড় বড় ভিডিও, তো তাদের জন্যই ছোটো একটা ভিডিও, শর্ট একটা ভিডিও যে আসলে কোন কোন বই তোমাদের মাস্ট পড়া লাগবে বা কোন বইগুলো তুমি যদি না পড়ে থাকো এখনই জোগাড় করে সেই বইগুলো পড়া তুমি স্টার্ট করবে, সেটা তোমার জন্য আজকের ভিডিওটা। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা হচ্ছে কি, তোমার দুইটা জিনিস মনে রাখা লাগবে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার লক্ষ্যটা কি। তুমি কি শুধুমাত্র যে কোনো মেডিকেলে চান্স পেতে চাও, যে তোমার কি ড্রিম যে তুমি 4000 যে আসন রয়েছে সেই 4000 আসনের মধ্যে যে কোনো একটি আসন তুমি অবটেইন করতে চাও, সেটি একটি কথা। যে তুমি হোয়াইট অ্যাপ্রন গায়ে দিতে চাও, তুমি সাদা অ্যাপ্রন গায়ে দিতে চাও, এটা একটা লক্ষ্য, এটা একটা ড্রিম। দ্বিতীয় একটা ড্রিম তোমার হতে পারে যে তুমি ঢাকা মেডিকেল কলেজে পড়তে চাও, তুমি টপ 200-এর মধ্যে থাকতে চাও, বা তুমি টপ 100-এর মধ্যে থাকতে চাও, টপ 50-এর মধ্যে থাকতে চাও। ঢাকা মেডিকেল স্পেসিফিকভাবে যদি বলি তুমি টপ 500-এর মধ্যে থাকতে চাও, যে ঢাকা সলিমুল্লাহ সোহরাওয়ার্দীর কথা। যদিও আমাদের মুগদা মেডিকেল কলেজ এখন রাইজিং দিকে রয়েছে, বাট যেহেতু আমাদের মেডিকেল নতুন, সো এটা নিয়ে আসলে কথা বললে অনেকেই টানা পেঁচানো শুরু করবে, কোনো দরকার নেই। সো তুমি যদি টপ 500-এর মধ্যে থাকতে চাও, বা তুমি যদি টপ 200-এর মধ্যে থাকতে চাও, বা তুমি যদি টপ 50-র মধ্যে থাকতে চাও, আর স্পেসিফিক তুমি যদি মেডিকেল কলেজে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্লেস করতে চাও, সেটার জন্য প্রিপারেশন প্যাটার্ন কিন্তু ভিন্ন হবে। সো প্যাটার্ন কিন্তু দুইটা, যা একটা হচ্ছে জাস্ট হোয়াইট অ্যাপ্রন গায়ে দেওয়া, আর একটা হচ্ছে হোয়াইট অ্যাপ্রনের সাথে একটা প্রাইড। তুমি চাও যে না, আমি ভর্তি পরীক্ষায় আমার বেস্টটা দিব, আমার সেরাটা দিব, সেরাটা দিয়ে আমি ঢাকা মেডিকেল কলেজের করিডোরে ঘোরার যে ড্রিমটা রয়েছে সেটা ফুলফিল করব। সো দুইটার জন্য প্রিপারেশন প্যাটার্ন কিন্তু দুই রকম হতে হবে আমাদের। তো প্রথম প্যাটার্ন যদি আমি বলি যে ইন জেনারেল, আমি দুইটাই একসাথেই বলবো, তোমাদের আলাদাভাবে বলে দিচ্ছি। সো এখন আমাদের রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইংলিশ, জিকে। মানে আমাদের লাস্ট যে সার্কুলারটা ছিল 2019-20 সেশনের, সেই সার্কুলার অনুযায়ী এইটাই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্যাটার্ন। সো ভর্তি পরীক্ষার প্যাটার্ন খুব সহজেই পরিবর্তন হচ্ছে না, যদিও আমাদের ভর্তি পরীক্ষার প্যাটার্নটা পরিবর্তন হওয়া উচিত, কারণ এখানে আসলে পরিশ্রম থেকে লাখটা বেশি প্রেফার করে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ দেখি, ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য দেশে ভর্তি পরীক্ষার প্যাটার্ন অনেক স্ট্যান্ডার্ড। সো এটা মানে আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশে ভর্তি পরীক্ষার প্যাটার্ন একদমই স্ট্যান্ডার্ড না। বাংলাদেশে ভর্তি পরীক্ষার মধ্যে দেখা যায় যে বাচ্চারা সারাদিন পড়ালেখা করে, প্রচুর পরিশ্রম করার পর আলটিমেটলি 60 মিনিটের জার্নিতে গিয়ে তারা উল্টাপাল্টা মানে ভুল করে ফেলে। আর রিসেন্ট ইয়ার্সে মেডিকেলের প্রশ্ন যেরকম হচ্ছে, একদমই স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে না। রিসেন্ট 2-3 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যাবে খুবই মানে মান আস্তে আস্তে কমছে। একটা কারণ হচ্ছে যে মানে প্রাইভেট মেডিকেল কলেজগুলো যেন কোনো আসন খালি না থাকে, সেই জন্য আসলে ব্যাপারটি দেখা যায়। সো যেটাই হোক, এগুলো নিয়ে কথা বলি না। এখন আমাদের দেশে যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নেই কিন্তু আমরা জিততে হবে। ব্যাপারটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। পৃথিবীতে যোগ্যতমরাই টিকে থাকবে, এবং যোগ্য কারা, যারা সব পরিবেশে অভিযোজন করে নিতে পারে, তারাই হচ্ছে আসলে যোগ্য। ন্যাচারাল সিলেকশন থিওরি অফ দ্য ডারউইন। সো আসলে যে আমি যদি তোমাদের অধ্যায়গুলোর নাম বলি যে কী কী তোমার পড়া লাগবে, তাহলে আসা যায় যে কেমিস্ট্রির কথা প্রথমেই শুরু করি। আচ্ছা, ফিজিক্স দিয়ে শুরু করি, সবচেয়ে সহজ যে ব্যাপারটা মেডিকেলের জন্য একদম বাচ্চা যে জিনিস। ফিজিক্সের তুমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইটা পেপারের জন্যই তুমি একটা বই পড়বে, সেটা হচ্ছে ইসহাক স্যারের বইটা মেডিকেলের জন্য একটা মেইন বুক হিসাবে ধরা হয়, ইসহাক স্যারের বই। এছাড়া তুমি আরেকটা যে বই পড়বে সেটা হচ্ছে শাহজাহান তপন। তো ঝামেলা যেটা, সেটা হচ্ছে আমরা এইচএসসি লেভেলের স্ট্যান্ডার্ড বুক হিসেবে পড়ি শাহজাহান তপন, এটা আমাদের এইচএসসি লেভেলের স্ট্যান্ডার্ড বুক। কিন্তু অ্যাডমিশন টেস্টে যখন তুমি যাবে, তুমি যে কোনো কোচিং সেন্টারে পড়ো, আগে কোচিং সেন্টারগুলো যেমন আগে উদ্ভাস করতো কি, একটা বই ছিল, ওদের বইটা দিত, বাট এখন উদ্ভাসও কিন্তু মেইন বইয়ে চলে এসেছে। সো বাংলাদেশে বর্তমানে 3টা বড় কোচিং সেন্টার রয়েছে ঢাকার মধ্যে যদি বলি, যে একটা হচ্ছে যে উদ্ভাস, মানে উন্মেষ, একটা হচ্ছে মেডিকো, এবং একটা রেটিনা। 3টা বড় প্রতিষ্ঠানেই কিন্তু ইসহাক স্যারের বইটা মেইনলি পড়ানো হয়। সাথে ওনাদের ডাইজেস্ট, মেডিট্রিক্স থেকে শুরু করে নানা লেকচার শিট রয়েছে, বাট মেইন বই বেস যদি হয় তাহলে ইসহাক স্যারের বইটা আমাদের ফিজিক্সের জন্য মেইন বই। সো ইসহাক এবং তপন, ইসহাকের সাথে সাথে তুমি তো এইচএসসি লেভেলে তপন পড়ছো, সাথে ইসহাকটাও পড়ে ফেলো, তার মানে দুইটা বই তুমি এইচএসসি লেভেলে অবশ্যই কভার আপ করবে। এবং ফিজিক্সের জন্য আসলে কী পড়া লাগবে, ফিজিক্সের প্যাটার্নটা কী, সেটা আমার ফিজিক্স রিলেটেড যে ভিডিওটা রয়েছে, তোমাদের মেডিকেল যে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টের মধ্যে দেখবে যে ফিজিক্সের মধ্যে কী বলা আছে, কীভাবে কী পড়তে হবে, সেটা নিয়ে আমি এখন ইন ডিটেলসে গেলাম না। এই ভিডিওটা দেখে নিয়ে ফেলবে। ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া আছে, প্লেলিস্টও রয়েছে আমাদের মেডিকেল, সেখান থেকে দেখে ফেলো। তো ইসহাক এবং তপন এই দুইটা বই আমাদের একদম মাস্ট লাগবে।
ফিজিক্সের জন্য কি আমার কোনো এক্সট্রা বুক পড়া লাগবে কিনা, সহায়ক কোনো বই পড়া লাগবে কিনা। মেডিকেলে যেই প্যাটার্নে ফিজিক্স প্রশ্ন আসে ফিজিক্সের জন্য কোনো এক্সট্রা বা সহায়ক বই না পড়লেও হয়। তুমি যদি হচ্ছে ফিজিক্সের জন্য জয়কলি না পড়ো, ফিজিক্সের জন্য তুমি যদি রয়্যাল গাইড না পড়ো, ফিজিক্সের জন্য যদি তুমি অন্য কিছু না পড়ো তাহলেও হবে। ফিজিক্সের জন্য জাস্ট তোমার এই দুইটা বই পড়লেই হবে। আর অ্যাডমিশন টাইমে গিয়ে আরও শর্টকাট করার জন্য যে ব্যাপারটি আছে সেটি হবে, এবং আমি ফিজিক্স একটা বই নিয়ে কাজ করছি ফিজিক্স হিরো, সেটি যদি আসে তখন সেটি তোমাদের সাথে উপস্থাপন করবো যে আসলে তোমাদের পড়ার জন্য কি এটা সুইটেবল কোনো বই কিনা। সো যাই হোক, তো আপাতত তুমি এই দুইটা বইয়ের ভিতর নজর রাখো। আর কীভাবে কী পড়া লাগবে সেটা আমার আগের যে ভিডিওটা রয়েছে যে ফিজিক্স কীভাবে পড়তে হবে সেই ভিডিওটা তুমি দেখে ফেলো। এবার আসলে কেমিস্ট্রির কথা যদি আমি বলি, কেমিস্ট্রি বা রসায়ন যেটি রয়েছে, কেমিস্ট্রি বা রসায়নের ক্ষেত্রে দেখা যায় রিসেন্ট ইয়ার্সে কেমিস্ট্রি বা রসায়ন যে প্রশ্ন আসছে সেই রসায়ন প্রশ্নটা খুবই বাজে লেভেলের একটা প্রশ্ন আসছে। সেখানে তোমার হচ্ছে যে তোমার মানে ব্রেন বুদ্ধি খাটিয়ে তুমি কোনো অ্যান্সার করতে পারবে সেরকম কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না। মানে মেডিকেল রিসেন্ট ইয়ার্সের প্রশ্নই হচ্ছে বুদ্ধি খাটিয়ে করার মতো কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না, এটা খুবই বাজে একটা দিক। রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো সব বইয়ের লাইন তুলে দেওয়া হচ্ছে। সো কেমিস্ট্রির ক্ষেত্রে আরও ভয়াবহ দিক, একদম বইয়ের লাইন তুলে দিচ্ছে। এবং কেমিস্ট্রি বই কিন্তু আসলে একটু ভয়াবহ, একটু মানে কেমিস্ট্রির যে বই রয়েছে, মানে ইন্টার লেভেলে কেমিস্ট্রি পড়া একদম সহজ। মানে ইন্টারের কেমিস্ট্রি বাচ্চাদের কেমিস্ট্রি, মানে ইন্টারের কেমিস্ট্রির জন্য কিছু পেইড টপিক্স আছে, সেই পেইড টপিক্সের বাইরে তোমার কিচ্ছু আসে না। মানে ইন্টারের কেমিস্ট্রির জন্য তোমাকে 15-20টা টপিক্স যদি দাগায় দিই ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে, সেখান থেকে একটা লাইনও আসবে না, কারণ ইন্টারের কেমিস্ট্রি বই কিচ্ছু নাই। মানে এমন ইয়ার ছিল যে আমাদের 2015, 2016, 2017 3 বছরে ইন্টারের কেমিস্ট্রিতে একটা প্রশ্ন এসেছিল যে ইলেকট্রন আসক্তি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন ফ্লোরিন অপেক্ষা বেশি, সেটা পরপর 3 বছর আসছে, কারণ প্রশ্নই নেই, কোথা থেকে দিবে প্রশ্ন। তো প্রশ্নই ইন্টারের কেমিস্ট্রিতে খুব কম। বাট কেমিস্ট্রি এমসিকিউতে কিন্তু তোমরা ভয়াবহ রকমের দুর্বল ইন্টার থেকে। কেমিস্ট্রি এমসিকিউতে কিন্তু তোমরা ভয়াবহ রকমের দুর্বল। ইন্টারের স্টুডেন্টদেরও যদি তুমি বলো যে কোন এমসিকিউ খারাপ হয়, ম্যাথ ফিজিক্সের কথা তো আসবেই, মানে ম্যাথের এমসিকিউ তো অনেকেরই খারাপ হয়। বাট এই সাবজেক্ট বায়োলজির কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রি এমসিকিউতে অনেকেই ভয়াবহ লেভেলে খারাপ করে। কারণ কি? কারণ আমরা কেমিস্ট্রি মেইনলি সৃজনশীলের জন্য যে থিওরিগুলো রয়েছে সেগুলো পড়ি, আমরা বইয়ের এমসিকিউ তো পড়ি না। কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টগুলো সব জায়গায় বলে বইয়ের এমসিকিউ কিন্তু লাগবে। সো লাস্ট ইয়ারের যে মেডিকেলের প্রশ্ন ছিল, লাস্ট ইয়ার 2019-20 সেই সালের প্রশ্ন কিন্তু আমাদের হাজাইন আখতারের বই থেকে এসেছে। সো কেমিস্ট্রি ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের জন্য আমরা একটা বই সবাই পড়ে, সেটা হচ্ছে হাজারিন আখতারের বই পড়ে। এই বইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বই। এবং দেখা যায় ধরো কেমিস্ট্রি প্রশ্নের মধ্যে যদি তোমার 25টা প্রশ্ন আসে, অন্য কোনো বই থেকেও যদি প্রশ্ন আসে, এই হাজারি এবং আখতারের বই থেকে 20টা প্রশ্ন আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হাজারিন আখতারের বই থেকে কয়টা প্রশ্ন আসবে? মিনিমাম 20টা প্রশ্ন আসবে। সো তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রশ্ন ব্যাংক সলভ যখন আমরা করব, সেই মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক সলভের যে ভিডিও আমাদের নেক্সট থেকে আসবে, সেই ভিডিওতে আমরা কোন চ্যাপ্টার থেকে আসছে, কোন বই থেকে এসে সেটা আমরা কভার করে দিব। সো সেটা দেখলে একটা আইডিয়া পাবে। বাট হাজারিন আখতারের বই ইন ডিটেলস তোমার পাওয়া লাগবে। হাজারিন আখতারের বই ইন ডিটেলস তোমার রিডিং করতে হবে, রিড থ্রো করতে হবে হাজারিন আখতারের বই। এখন তুমি বলতে পারছো কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট আমি বুঝি না। এখন তুমি কোনটা ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট তুমি বুঝবেই না, এটাই স্বাভাবিক। সো তুমি যেটা করবে, একটা অধ্যায় কীভাবে পড়া লাগবে সেটা একটা ভিডিও আছে, সেটা দেখতে পারো, যে অ্যানালাইসিস করবে যে কোন অধ্যায়টা আসলে কোন অধ্যায় থেকে কী টপিক্স বেশি আসতেছে। আর কেমিস্ট্রিতে একটা ঝামেলা কি, কেমিস্ট্রির মধ্যে এত টপিক্স এত লাইন, যে কেমিস্ট্রি আসলে কোন টপিক্স বেশি আসবে এটা অ্যানালাইসিস করেও কেমিস্ট্রিতে খুব বেশি লাভ হয় না। তাও কেমিস্ট্রিতে অ্যানালাইসিস করে পড়তে বসো তোমরা যে ভাইয়ার কাছে, মানে মেডিকেল রিলেটেড ভাইয়ারা, বিশেষ করে আমার মতো যে ভাইয়ারা আছে বায়োলজি কেমিস্ট্রি দুইটাই পড়ে, সে ভাইয়াদের বলবো অবশ্যই ভাই বই দাগায় দেন, আপনার আমার সৃজনশীল লাগবে না, সৃজনশীলের জন্য আমি পড়ে নিতে পারবো, আপনি আমাকে বই দাগায় দেন। সো বই দাগানোটা খুব ইম্পর্টেন্ট, তাদের থেকে বই দাগায় নিবে, অবশ্যই কালেক্ট করে নিবে বই দাগানো বা, ঠিক আছে। সো হাজারিন আখতারের বইটা পড়বে। হাজারিন আখতারের সাথে আরেকটা বইয়ের মধ্যে তো ইনফরমেশনের ডিব্বা, সেটা হচ্ছে গুহ স্যারের বই। গুহ স্যারের বইটা আমার কাছে মনে হয় স্যার বইটা লিখেছে লেস ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, মোর ফর গ্র্যাজুয়েট স্টুডেন্ট। মানে এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য বইটা খুবই কঠিন, হায়ার লেভেলে যারা রয়েছে, মানে যারা অনার্স মাস্টার্স করছে কেমিস্ট্রির জন্য, তাদের জন্য বইটা খুবই সুইটেবল। আর গুহ স্যারের বইয়ে যে ম্যাথগুলো রয়েছে, সেই ম্যাথগুলোর সলভ করতে গেলে, ধরো গুহ স্যারের বইয়ের ম্যাথ তুমি সলভ করতেছো, তোমার দেখা যায় কেমিস্ট্রি সব শেষ হয়ে যাবে, আর কেমিস্ট্রি কিছু লাগবে না, তুমি বস হয়ে যাবে কেমিস্ট্রিতে। মানে এত ট্রিকি সব ম্যাথ দেওয়া রয়েছে। সো মেইনলি তোমার হাজারিন আখতার এবং গুহ স্যারের বই, এই দুইটা বইয়ের উপর তোমার নজর, দক্ষতা রাখা লাগবে ইন্টার লেভেল থেকেই। সো কেমিস্ট্রিটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনের জন্য একটু কঠিন হয়, কারণ একদম বইয়ের লাইন তুলে দেয়, এবং কেমিস্ট্রি কিন্তু এত ইনফরমেশন এগুলো কিন্তু মনে রাখা টাফ। সো কেমিস্ট্রির দিকে কিন্তু একটা ক্লোজ আই রাখতেই হবে। সো কেমিস্ট্রির দিকে যেন ভালো নজর তোমাদের থাকে। এবার আসা যাক আমাদের বোটানি অ্যান্ড জুলজি নিয়ে। বোটানি এবং জুলজির মধ্যে বোটানি হচ্ছে একটা নিরীহ প্রাণী। বোটানি হচ্ছে যে আমরা ইন্টারে খুব
মানে বোটানি কেন দিচ্ছে, আমি মেডিকেলে পড়বো, আমি কি কবিরাজ হব নাকি, বোটানি কেন রাখছে, বোটানি একটা কবিরাজি ব্যাপার স্যাপার বলা হয়। সো বোটানি থেকে দ্যাটস ওয়াই যারা প্রশ্ন করে, প্রশ্নকর্তারাও বোটানি থেকে খুব বেশি প্রশ্ন করে না। বোটানি থেকে আমাদের যে প্রশ্ন হয়, আমি রিসেন্ট ইয়ার্সে প্রশ্ন দেখি নেই যে আবুল হাসান স্যারের বইয়ের বাইরে কোনো প্রশ্ন যেতে। সো নর্মালি বোটানি বই, আবুল হাসান স্যারের বই থেকেই সকল বোটানি প্রশ্ন আসে। আবুল হাসান স্যারের বই থেকে সকল বোটানি প্রশ্ন আমাদের রিসেন্ট ইয়ার্সগুলোয় আসে, এবং বোটানি প্রশ্নের লেভেলও কম থাকে। এই বছর বোটানি প্রশ্ন মোটামুটি ভালো একটা রেঞ্জে ছিল, বাট আগের ইয়ারের বোটানি প্রশ্নের সংখ্যা কম ছিল। সো আবুল হাসান স্যারের বই আমাদের জন্য মাস্ট, মানে মাদার বুক আবুল হাসান স্যারের বই। সো আবুল হাসান স্যারের বই তোমাদের জন্য একটা মাদার বুক। আর সাথে হচ্ছে যে আরেকটা বই যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আজিবুর রহমানের একটা বই, মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ানো হয়। আজিবুর রহমান, আজিবুর রহমানটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনার একটা বই। আর আচ্ছা, এত বইয়ের নাম যে আমি বলতেছি আগেই বলে নিই, আমি কিন্তু ছোটোখাটো ইউটিউবার, মাত্র 2000 সাবস্ক্রাইবার। আমাকে কিন্তু কোনো বই কোম্পানি কোনো 1 টাকাও দেয় নেই যে তাদের বই প্রমোশন করার জন্য। তো কেউ যদি ভাইবা থাকো যে আমি টাকা খেয়ে বই লিখতেছি, তাহলে ওই চিন্তা বাদ দিয়ে দাও। 2000 সাবস্ক্রাইবারের ইউটিউবারকে কে হচ্ছে টাকা দিবে বই প্রমোট করার জন্য? সো আচ্ছা, তো আবুল হাসান এবং আজিবুর রহমানের বই তোমরা দেখবে। সাথে তোমরা যেটি দেখবে এখন আসো জুলজি। জুলজির জন্য হচ্ছে, জুলজি হচ্ছে বস। আমার গ্রুপে আমি একটা হচ্ছে কম্পিটিশন চালাই প্রতি ফ্রাইডে, সেটা হচ্ছে বায়োলজি বস। সো বায়োলজি বসে জুলজি প্রশ্ন দেখলেই বুঝতে পারো যে জুলজি আসলে বস। এবং যেটা মনে রাখবা যে মেডিকেলের যে প্রশ্ন করে, মানে যে ডাক্তার প্রশ্ন করবে, সে ডাক্তার প্রশ্ন দেখে মানে ওইগুলো করতে নিয়ে তার অন্য ভাব, জুলজি প্রশ্ন নিয়েই তার করতে গেলে তার ভাবই অন্যরকম, যে আর এই তো আমার সেক্টর, আমার জায়গা। সো দ্যাটস ওয়াই জুলজি থেকে প্রশ্ন কিন্তু বেশি থাকে। এবং জুলজির জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে মানবদেহ। ধরো কোনো ইয়ারে, যেমন আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম, যে 2016-17 সেশন, 2016-17 সেশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে জুলজি থেকে প্রশ্ন আসছে 21টা, বোটানি থেকে প্রশ্ন আসছে 9টা। জুলজির 21টা প্রশ্নের মধ্যে জাস্ট 3টা প্রশ্ন আসছে কোন অধ্যায় থেকে? 3টা প্রশ্ন আসছে দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় ঘাসফড়িং, রুই মাছ আর হাইড্রে, এখান থেকে অলওয়েজ 3টা প্রশ্ন আসে। আর বাকি যে প্রশ্ন ছিল, আর বাকি যে 18টা প্রশ্ন ছিল, বাকি 18টা প্রশ্ন কিন্তু মানবদেহ থেকে এসেছে। সো মানবদেহ কিন্তু থ্রোলি, ইন ডিটেলস, বিস্তারিত, ভালোভাবে, মনোযোগ দিয়ে, মনোযোগ সহকারে, প্রতিটা লাইন বুঝে বুঝে, প্রতিটা কিওয়ার্ড বুঝে বুঝে বা জুলজি পড়তে হবে। সো জুলজির মানবদেহের মধ্যে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। জুলজির মানবদেহ কিন্তু একদম ভালোভাবে জানতে হবে, জুলজির মানবদেহ। সো জুলজির জন্য আমাদের স্ট্যান্ডার্ড একটা বই আমরা পড়ি, স্ট্যান্ডার্ড না, আমি বলবো এটা বিলো স্ট্যান্ডার্ড, যে আজমল স্যারের বই। আজমল স্যারের বইয়ের মধ্যে স্যারকে অনুরোধ করবো যে স্যারের যদি কেউ পরিচিত থাকে, স্যারকে বলবো যে স্যারের বইয়ের মধ্যে যে ভুল ইনফরমেশনগুলো আছে সেই ভুল ইনফরমেশনগুলো ঠিক করার জন্য। স্যারের বইয়ের মধ্যে কিছু কিছু ভুল ইনফরমেশন রয়েছে, এটা নিয়ে আশা করি একটা ভিডিও করবো যে আজমল স্যারের বই কী কী ভুল ইনফরমেশন রয়েছে। সো আজমল স্যারের বই তোমার পড়তে হবে। মেডিকেল আজমল স্যারের বই থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যদিও হচ্ছে যে আমি একটু বেশি বলি, তো এই জন্য মানে কিছু কিছু ভুল আছে, অল্প কিছু কিছু ভুল আছে, বাট আজমল স্যারের বই ভালোই লিখেছে স্যার। মানে আমিও আজমল স্যারের বই পড়েই হচ্ছে যে মেডিকেলে চান্স পেয়েছি। কিন্তু সবচেয়ে বেস্ট বুক যদি বলো তুমি জুলজির, আমি বলবো জুলজির জন্য বেস্ট বুক যেটা, সেটা হচ্ছে আলিম। আলিম স্যারের বইয়ের তথ্য ইনফরমেশন অনেক ভ্যালিড, আলিম স্যারের বইয়ের তথ্য ইনফরমেশন অনেক স্ট্রং, আলিম স্যারের বইয়ের তথ্য ইনফরমেশন অনেক ভাস্ট। সো আলিম স্যারের বইয়ের তথ্য ইনফরমেশন তোমার জানতে হবে। সো তুমি যদি আলিম স্যারের বই কিনে না থাকো, অবশ্যই আলিম স্যারের বই কিনো। এখন হয়তো লকডাউন, আজকে যে বই ভিডিও করছি লকডাউনের জন্য তোমরা বই কিনতে পারছো না, এখন তোমরা আজমল স্যারের বইটাই থ্রোলি পড়ো, বাট আলিম জানতেই হবে। আলিম স্যারের বই নিয়ে যদি আমি তোমাকে বলি, যে আমি যে বছর এইচএসসি পরীক্ষা দিয়েছি 2016 সালে আমার এইচএসসি পরীক্ষার যে প্রশ্ন ছিল, সেই এইচএসসি পরীক্ষার জুলজি প্রশ্নে 35টা প্রশ্নের মধ্যে আমাদের সময় 35 মার্কস ছিল, 33 মার্কস আলিম স্যারের বই থেকে এসেছে। সো আলিম স্যারের বই ভালো করে পড়তে হবে। এবং আমি যে ইয়ারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়েছি, সেই ইয়ারে মেডিকেল অ্যাডমিশন টেস্টের অনেক প্রশ্ন আলিম স্যারের বই থেকে ছিল। সো আলিম স্যারের বই ভালোভাবে জানা ফরজ। আজমল স্যারের বই তো পড়বা, আলিম স্যারের বইও পড়বা। আলিম স্যারের বইয়ের পর আরেকটা বই তোমার দেখা উচিত, সেটা হচ্ছে যে রিসেন্ট মানে 2016-17 সালে যে একটা বই থেকে প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে মেঘনাথ সাহা বা এনডিসির একজন ম্যাডাম আছে, অ্যাডলিন ম্যাডাম, উনির বইটা মেঘনাথ সাহা বা অ্যাডলিন, মানে ওনাদের সম্মিলিত একটা বই আছে লাল কালারের মতো, মেঘনাথ সাহা বা অ্যাডলিনের বই। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2016-17 সেই বই থেকে 4টা প্রশ্ন এসেছিল। সো মেঘনাথ সাহা বা অ্যাডলিনের বইটা তোমাদের দেখা উচিত। আরেকটা বই তোমরা যেটা দেখবে, এখন বলবো ভাই জুলজির জন্য এত বই পড়বা, হ্যাঁ, তুমি যদি শুধুমাত্র যে সাদা অ্যাপ্রন জড়াইতে চাও গায়ে, যে না আমার গায়ে একটা সাদা অ্যাপ্রন থাকলেই হবে, আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে 4000তম হলেও আমি স্যাটিসফাইড থাকবো, দেন জাস্ট গো থ্রু দ্য
আজমল স্যার বই, গাজী আজমল স্যারের বই, আর কিচ্ছু দেখা লাগবে না তোমার। আমি বলতেছি তুমি যদি জাস্ট আজমল স্যারের বই ভালো মতো পারো, তুমি আবুল হাসান স্যারের বই ভালো মতো পারো, তুমি হাজি নাক স্যারের বই ভালো মতো পারো, তুমি ইসাক স্যারের বই ভালো মতো পারো, এবং তুমি যদি পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ায় না যাও, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে চোখ বন্ধ করে চান্স পাবা, ভালো জায়গায় চান্স পাবা। বাট তোমার স্বপ্ন যদি থাকে ঢাকা মেডিকেলে পড়বা, যে ঢাকা মেডিকেলে পড়ার জন্য মার্কস যদি দেখো যে প্রতি বছর যে 10 মার্কের একটা ডিফারেন্স থাকে ঢাকা মেডিকেলের ফার্স্ট বয় এবং ঢাকা মেডিকেলের 220তম হওয়ার মধ্যে, যে ফার্স্ট হয় সে যদি 90 পায়, তো যে হচ্ছে 220তম সে হচ্ছে 80 পায়। তো এই যে 10 মার্কের একটা গ্যাপ, এরপর 80 থেকে মানে 79.75 থেকে 76 পর্যন্ত সলিমুল্লাহ যায়, 76 থেকে 73 পর্যন্ত সোরাত দিতে চলে যায়, এরপর 73 থেকে 70 পর্যন্ত ময়মনসিং যায় বা মুগদাতে থেকে যায় কেউ, বা হচ্ছে কেউ চিটাগাং যায়। তো এরপর 70 থেকে 65-এর মধ্যে বাকি সব চলে যায়। দ্যাট মিনস দেখো 80 to 90 যে রেঞ্জটা, সেটা ওঠানো কিন্তু টাফ, কারণ কিছু অ্যাটিপিক্যাল কোশ্চেন থাকে, এবং যত অ্যাটিপিক্যাল প্রশ্ন সব জুলজিতে থাকবে, অন্য কোনো জায়গায় কোনো অ্যাটিপিক্যাল কোশ্চেন কিন্তু থাকে না। মানে রিসেন্ট 2016 থেকে, মানে আমাদের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু 2012 থেকে পর চেঞ্জ হয়েছে, 2013 থেকে, 13-14 থেকে যে প্রশ্ন, সেই অনুযায়ী কিন্তু জুলজি থেকে ট্রিকি কোশ্চেন কিছু থাকবে এবং অন্য বইয়ের কোনো ইনফরমেশন থাকবে। সো মেঘনাথ সাহাচার আরেকটা বই দেখা লাগে, সেটা হচ্ছে যে মাজেদা বেগম, খুব সম্ভবত ম্যাডাম বিএনসির ম্যাম। তো মাজেদা বেগমের যে বই, মাজেদা বেগমের বই থেকে লাস্ট ইয়ার যে জুলজি প্রশ্ন এসেছিলো এইচএসসি পরীক্ষায়, লাস্ট ইয়ারের জুলজি প্রশ্ন এই বই থেকে এসেছে। সো এই চারটা বই তোমাদের দেখতে হবে জুলজির জন্য। এখন যদি আমাকে বলো যে ভাই আমি এই 4টা বই পড়তে পারবো না, এই 4টা বইয়ের ইকুইভ্যালেন্ট যদি তুমি কিছু খোঁজো, তাহলে এই 4টা বইয়ের ইকুইভ্যালেন্ট হচ্ছে তুমি মেডিকেলের কোনো ভাইয়ার কাছে পড়ো। এখন তুমি আমাকে হয়তো গালি দিবা যে আমি মেডিকেল স্টুডেন্ট বলে হয়তো তোমাকে মেডিকেল স্টুডেন্টের কাছে পড়ার জন্য তোমাকে স্টিমুলেট করছি, আমি হয়তো তোমাকে মেডিকেল স্টুডেন্ট বলে হচ্ছে যে আমার কাছে আসতে বলছি। তুমি গালি দিতে পারো, আমি তোমার ভালোর জন্যই বলছি, কারণ তুমি তোমার ভালো বোঝার তোমার এখনও বয়স হয়নি, তোমার ভালো এখনও তুমি বোঝো না। সো কারণ তুমি এখনও ছোটো, তো তুমি বুঝবা তোমার ভালো, আলটিমেটলি তুমি যখন ধাক্কা খাবা, তুমি যখন ব্যর্থ হবা, তুমি যখন আরেকটু বড় হবা, তোমার যদি সফলতার জন্য ক্রেভিং থাকে, দেন তুমি বুঝতে পারবে যে তোমার ভালোটা আসলে কোথায় ছিল, তুমি কোন জায়গাটা মিস দিয়েছো। সো এই যে জায়গাটা, আজমল, আলিম, মেঘনাথ সাহা, মাজেদা বেগম, এই সবগুলো বইয়ের ইনফরমেশন, সবগুলো বই যে এক্সট্রা কিছু কথাবার্তা, বা এক্সট্রা কথা না, মানে আসলে টিচার যে প্রশ্ন করে সে হয়তো মেঘনাথ স্যার বই বা মাজেদা বেগমের বই খুলেও দেখছে না, বা আলিম স্যারের বই দেখছে না, বাট সে তার মেডিকেলের যে নলেজ সেখান থেকে কিন্তু প্রশ্ন করছে। এবং এই বইগুলো যে রয়েছে, একটা সত্যি কথা যেটা, আমাদের যে বইগুলো রয়েছে সব কিন্তু ইংলিশ কোনো বই থেকে আমাদের সেই বইগুলো কপি করা হয়েছে। তো এই যে বইগুলো, এই বইগুলো কিন্তু আমাদের মেডিকেলের যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বই আছে, সেখান থেকে তথ্য ইনফরমেশনগুলো নেওয়া। সো এই তথ্য ইনফরমেশনগুলো এই এক এক বই এক এক রকম, কারণ বইয়ের মধ্যে যদি কোনো ভ্যারিয়েশন না থাকে, আজমল স্যারের বই এবং আলিম স্যারের বই যদি সেম হয়, তুমি কি আলিম স্যারের বই আর কিনবা না। দ্যাটস ওয়াই তাদের বইয়ের মধ্যে কিছু তথ্যগত পার্থক্য রয়েছে। সো সেই পার্থক্যগুলো কী করা হয়, সেই পার্থক্যগুলো জুলজি বইয়ের মধ্যে মানে প্রশ্নের মধ্যে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নের মধ্যে দেয়, ওই যে টিচার তার হচ্ছে যে মেডিকেলীয় নলেজ দিয়ে সে প্রশ্নটা করে। যেমন লাস্ট ইয়ার প্রশ্ন ছিল প্যারাসিম্পেথেটিক স্নায়ু কোনটি, কর্টিক স্নায়ুর মধ্যে। সো এটা কিন্তু আজমল স্যারের বইও নেই, আলিম স্যারের বইও নেই, মেঘনাথ সাহা ম্যাডামের বইও নেই। সো এটা কোথা থেকে আসছে, ওই যে মেডিকেল নলেজ, প্যারাসিম্পেথেটিক দেখেছে তখন মনে হচ্ছে প্যারাসিম্পেথেটিক 3, 7, 9, 10 কর্টিক স্নায়ু প্যারাসিম্পেথেটিক। সো এটা কিছু করার নেই, তুমি বলতে পারবে না হ্যাঁ সে ডাক্তার দেখে ডাক্তারের প্রশ্ন করে, সে যা প্রশ্ন করে সেটাই তোমার কিন্তু অ্যান্সার করতে হবে। সো এই জন্য একটা মেডিকেল স্টুডেন্টের কাছে পড়া তোমার জন্য খুবই মানে বেনিফিটেবল। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো মেডিকেল স্টুডেন্ট পড়ায়, তোমার কাছাকাছি বা তোমার বাসা থেকে আধা ঘন্টা দূরত্বেও যদি কোনো মেডিকেল স্টুডেন্ট পড়ায় এবং সে যদি ভালো পড়ায়, তার কাছে গিয়ে পড়া কিন্তু তোমার জন্য ফরজ। তুমি যদি মেডিকেলে পড়তে চাও, তোমার যদি ড্রিম টু হোয়াইট অ্যাপ্রন থাকে, সো একটা মেডিকেল স্টুডেন্টের কাছে পড়লে সে তোমাকে এই মেডিকেলের যে বেসিক নলেজগুলো আছে সেগুলো দিয়েই পড়াবে। তুমি আমার ব্যাচেলর্স অফ বায়োলজি গ্রুপের প্রশ্ন দেখো যে আমি যে জুলজি প্রশ্ন করি, আমার মেডিকেল নলেজটা দিয়েই কিন্তু প্রশ্ন করি। সো দ্যাটস একটা মেডিকেল স্টুডেন্টের কাছে পড়া কিন্তু খুব বেনিফিটেবল একটা জিনিস, এবং এটা খুব মানে তোমার টাকা উসুল হওয়ার মতো একটা ব্যাপার। আরেকটা জিনিস জানবে যে তুমি যদি এসএসসির মানে এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হও, বা তুমি যদি এইচএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্টও হও, তোমার অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত, মানে অ্যাডমিশন টেস্টের আগে, মানে এইচএসসি টু অ্যাডমিশন টেস্ট যে গ্যাপটা রয়েছে, যে উইন্ডো পিরিয়ড রয়েছে এইচএসসি টু অ্যাডমিশন টেস্ট, সেই উইন্ডো পিরিয়ডে তোমার জানতে হবে জাস্ট যতটুকু লাগবে, কমায় জাস্ট অ্যাডমিশন টেস্টের জন্য যে জিস্ট ইনফরমেশনগুলো জানতে হবে। বাট তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হও, বা তোমাদের যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট রয়েছে, তোমাদের এইচএসসি পরীক্ষা সেপ্টেম্বরের আগে হবে না,
এই টাইমটায় কিন্তু তোমার ভাস্ট জানতে হবে, ইন ডিটেলস জানতে হবে। এই টাইমটা কিন্তু তুমি বিস্তারিত নলেজ গেইন করবে। এই টাইমে কিন্তু কোনো শর্টকাট নলেজ গেইন করার কোনো দরকার বা প্রয়োজন নেই। এটা গেল ইম্পর্টেন্ট কথা। এখন হচ্ছে যে মেডিকেল স্টুডেন্টের কাছে তুমি পড়তে চাও, কিন্তু তোমার বাড়ির আশেপাশে মেডিকেল স্টুডেন্ট নেই, তোমার বাড়ির থেকে বা তোমার এলাকায় কোনো মেডিকেল স্টুডেন্ট নেই, বা তোমার এলাকায় কেউ বায়োলজি ভালো পড়ায় না, বা তোমার এলাকায় ধরো কেমিস্ট্রি কেউ ভালো পড়ায় না, তোমার এলাকায় ফিজিক্সে ভালো টিচার তুমি খুঁজে পাচ্ছ না। তোমাদের জন্য ব্যাপারটি হচ্ছে যেটা অনলাইন এডুকেশন নিয়ে তোমাদের ট্যাবু রয়েছে, অনলাইন এডুকেশন নিয়ে তোমাদের অনেক প্রবলেম রয়েছে, অনলাইন এডুকেশন নিয়ে তোমাদের অনেক ঝগড়াঝাটি রয়েছে। অনলাইন এডুকেশনের কথা বললেই তোমরা ভাবো যে ব্যবসা 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 ব্যবসা। বাট এই করোনা ভাইরাসের কারণে কিন্তু যে অনলাইন এডুকেশন একটা খুব ফ্লোতে চলে এসেছে, অনলাইন এডুকেশনের দারুণ একটা ফ্লো চলছে, এবং এখন কিন্তু ভালো ভালো যত টিচার রয়েছে সবাই অনলাইনে চলে গিয়েছে। সো তোমার এলাকায় যদি তোমার কোনো টিচারকে পছন্দ না হয়, তুমি কিন্তু অনলাইন থেকেই সেই জিনিসটা গেইন করতে পারছো। আরেকটা জিনিস মনে রাখবে, বায়োলজি এবং কেমিস্ট্রি এমসিকিউ কিন্তু ইউটিউবে ভিডিও দেখে কমপ্লিট হবে না। বায়োলজি এবং কেমিস্ট্রি এমসিকিউ কিন্তু তুমি ইউটিউবে ভিডিও দেখে কমপ্লিট করতে পারবে না। বায়োলজি আমি যে ভিডিওগুলো করি, আমি ভিডিওগুলোর মধ্যে এমসিকিউ দেওয়ার চেষ্টা করি, এমসিকিউ তোমার নলেজ দেওয়ার চেষ্টা করি। বাট মোস্ট অফ দ্য বায়োলজি ভিডিও যদি বলো, যত ইউটিউব চ্যানেলে বায়োলজি ভিডিও আছে, দেখবা মোস্ট অফ দ্য বায়োলজি ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু কী রিলেটেড হচ্ছে যে আমাদের সৃজনশীল প্লাস এমসিকিউ 50 to 60% কভার আপ করা রিলেটেড। ইউটিউবে ভিডিও দেখে কিন্তু এমসিকিউ বায়োলজির জীবন 100% তোমার কভার আপ হবে না। সো বায়োলজির জন্য অবশ্যই মেডিকেলের কোনো স্টুডেন্টের কাছে তোমার পড়া মাস্ট, কনসেপচুয়াল আইডিয়া ডেভেলপ করার জন্য। কারণ সে তোমাকে মানবদেহ রিলেটেড যে পরিমাণ নলেজ দিতে পারবে, অন্য কেউ কিন্তু তোমাকে মানবদেহ রিলেটেড সেই নলেজটা দিতে পারবে না। এবং মেডিকেলের প্রশ্ন কিন্তু আসেই মানবদেহ থেকে। মেডিকেলের মেইন যে জায়গাটা, তুমি যদি ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও, তুমি যদি হচ্ছে যে টপ করতে চাও মেডিকেলে, তোমার মানবদেহ কিন্তু ভুল করা যাবে না। কেমিস্ট্রিতে ভালো করতে হবে আর মানবদেহটা ভালো করতে হবে। এই দুইটা জায়গায় কিন্তু তোমার একদম এরকম শক্ত জায়গা, এই দুইটা জায়গায় কিন্তু সবচেয়ে ঝামেলাপূর্ণ একটা জায়গা। সো মেক শিওর যে তুমি এই জায়গাটা স্টেবল করেছো। এখন মেডিকেল স্টুডেন্ট তোমার আশেপাশে যদি না হয়, অনলাইন এডুকেশন কোর্স করো। এখন তো অনলাইনে অনেক ভালো ভালো জায়গায় পড়াচ্ছে, অনলাইনে অনেকেই মেডিকেল কোর্স করাচ্ছে, অনলাইনে অনেকেই হচ্ছে যে জুলজি পড়াচ্ছে। এবং ডিসক্লেইমার দিয়ে এটা নিয়ে তোমরা আগান্বিত হলে হতে পারো যে আমার একটা ব্যাচ চালু হচ্ছে ঈদের পর থেকে, সেটা হচ্ছে জুলজি, জাস্ট জুলজি, মানবদেহ পড়াবো আমি একদম। এটা হচ্ছে আমার একটা ড্রিম ব্যাচ, যে তোমার লাইফে মানবদেহ যতটুকু লাগবে, তোমার এইচএসসির জন্য যতটুকু লাগবে, যতটুকু তোমার না জানলেই নয়, যতটুকু তোমার জানতেই হবে, যতটুকু তোমার বাঁচার জন্য প্রয়োজন, সকল নলেজ আমি তোমাদের এই মানবদেহ দিতে চাই। এটা ঈদের পর একটা ব্যাচ চালু করবো মানবদেহ নিয়ে। আর এখন আমার দুইটা ব্যাচ চলছে, একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কোর্স, যেখানে আমি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স তিনটাই পড়াচ্ছি, সেই ব্যাচটাও চলবে। সো কেউ যদি মেডিকেলের প্রিপারেশন নিতে চাও, সো এই কোর্সটার মধ্যে জয়েন করতে পারো। আর যদি তুমি হচ্ছে যে না করতে চাও, না করো, কোনো প্রবলেম নেই, অনলাইনে রিসোর্সেস রয়েছে। সো তুমি অনলাইন রিসোর্সেসগুলো অ্যাপ্লিকেবল করতে পারো। বাট কোয়ারেন্টাইন খোলার পর বাড়ির আশেপাশে কোনো যদি মেডিকেল স্টুডেন্ট থাকে, অবশ্যই তার কাছে যুক্ত হয়ে যাও। এখন সহায়ক বইয়ের কথা যদি আমি বলি, সহায়ক কোন বই তুমি দেখতে পারো? সহায়ক বইয়ের মধ্যে বায়োলজির জন্য একটা স্ট্যান্ডার্ড সহায়ক বই হচ্ছে রয়্যাল গাইড। রয়্যাল গাইড বায়োলজির জন্য খুবই ভালো একটা বই, মানে রয়্যাল গাইডের মধ্যে অনেক তথ্যগত ইনফরমেশন রয়েছে। এছাড়া বায়োলজি, কেমিস্ট্রি দুইটার জন্য তুমি রয়্যাল গাইড দেখতে পারো, বা তুমি জয়কলি দেখতে পারো, এক ফাইলই যথেষ্ট, বা তুমি উন্মেষের মেডিট্রিক্স দেখতে পারো, খুবই ভালো একটা বই, বা রেটিনার ডাইজেস্ট দেখতে পারো। এই বইগুলো সহায়ক বই হিসাবে খুবই এক্সিলেন্ট একটা বই। বাট রয়্যালের ব্যাপারটা হচ্ছে সেখানে এমসিকিউ প্র্যাকটিস করার তুমি একটা সুযোগ পাচ্ছ, এটা একটা ভালো দিক। তো আবারও বলছি, আমাকে কিন্তু কেউ টাকা দেয়নি তাদের প্রচারণা চালানোর জন্য। সো এই বইগুলো তোমাদের একদম নজরে রাখতে হবে। সো এই জিনিসগুলো একদম আজকে থেকে আশা করি আমার গ্রুপে কেউ যদি জিজ্ঞেস করে যে মেডিকেলের জন্য কোন বই পড়বে, এটা দিয়ে দিব। এখন বাকি রইল ইংলিশ আর জিকে। ইংলিশ আর জিকের জন্য হচ্ছে যে ইংলিশের জন্য যে বইটা কমনলি আমি পড়তে বলি অ্যাপেক্স, কারণ আমি আমার অ্যাডমিশন টাইমে অ্যাপেক্স পড়ছি এবং অ্যাপেক্স পড়ে আমি লাভবান হয়েছি। সো অ্যাপেক্স অ্যাডমিশন টেস্টের জন্য ভালো। এছাড়া আমি যেমন যে কোচিং সেন্টার ছিলাম, সেই কোচিং সেন্টারের বই ছিল, কোচিং সেন্টারগুলোর ইংলিশ বই পড়তে পারো, খুবই ভালো। জিকের জন্য যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বুক, সেটা হচ্ছে MP3, বা অনেকে জোবায়ার্স জিকে পড়ে, জোবায়ার্স জিকে, এই বইটাও ভালো। তুমি যদি জোবায়ার্স জিকে পড়ো, তো জিকের জন্য আসলে না ইন জেনারেল সব বই ভালো, জিকে নলেজ না কোনো বই কম দেওয়া নেই। সো জিকে তুমি যে কোনো বই থেকে পড়তে পারো। বাট ইংলিশের জন্য অ্যাপেক্স বই পড়ো, বা ইংলিশের MP3 রয়েছে, বা যে কোনো কোচিং সেন্টারের যে ইংলিশ বই রয়েছে সেটা তুমি কভার আপ করো। সো ইংলিশ জিকে নিয়ে আমি এই বই এখানে বেশি কথা বলবো না। ইংলিশ জিকে আসলে কীভাবে পড়া লাগবে, ইংলিশ জিকে তোমার কতটুকু জানা লাগবে, সেটা আমার ইংলিশ জিকে নিয়ে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, এবং সেখানে আমি কিছু টেকনিকও শেয়ার করেছি ইংলিশ জিকে কীভাবে পড়তে হবে। সো সেভাবে কভার আপ করো। সো আমি যেটা তোমাকে সংকেত দিতে চাই, বা আমি যেটা তোমাকে জানাতে চাই, তোমার এই জুলজির ব্যাপারে
এবং এই কেমিস্ট্রির ব্যাপারে, এই দুইটা তোমার ম্যাটার অফ কনসার্ন হওয়া উচিত তুমি যদি মেডিকেলে টপ করতে চাও, কারণ এই দুইটা তোমার মেডিকেলে টপ করার পিছনে একটা সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করবে। সো তোমাদের ভালো কথা বললেও তোমরা অনেক সময় মনে করো যে সেখানে হয়তো অনেক স্বার্থ জড়িত রয়েছে, স্বার্থ ছাড়া তোমাকে হয়তো কেউ কোনো কথা বলবে না। এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে যে উপদেশটা দেওয়া হচ্ছে সেই উপদেশটা কিন্তু তোমার জন্য আসলেও বেনিফিটেবল কিনা তুমি চিন্তা করে দেখো, রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখো। সো থ্যাংক ইউ অল আমাদের সাথে ভিডিও দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তুমি অবশ্যই শেয়ার করো। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। থ্যাংক ইউ অল।